বাবা, সকাল হতে না হতেই চলে এসেছিস। তোরা কি রাতে ঘুমোসনি মা? এই কথাটা না তুমি একদম ঠিক বলেছো রানীমাসি। কাল রাতে না আমার কিছুতেই ঘুম আসছিল না, জানো তো। আর সকাল হতে না হতেই আমাকে উঠিয়ে নিয়ে চলে এলো এখানে। কেন রে বাবা, সকাল সকাল ছেলেটাকে ঘুম থেকে তুললি? বারে, উঠবে না মানে মানে সারা সকাল উনি পড়ে পড়ে ঘুমাবেন? দেখো না, কাকাইয়ের খুনে সোনাইয়ের মতো একটা লিড যখন আমরা খুঁজে বের করতে পেরেছি, বলা ভালো সূত্রটা যখন নিজে থেকে এসে ধরা দিয়েছে না, এই কাজটা আমি আর কোনোভাবে ফেলে রাখতে চাই না। এক্স্যাক্টলি, আমি আর ফিরকি সেটাই আলোচনা করছিলাম। আর ঘুমের ব্যাপারটা তো জাস্ট মজা করছিলাম। সোনার সূত্রটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমার মন বলছে এই সূত্রটাকে ধরে আমরা আসল অপরাধীর কাছে পৌঁছাতে পারবো। তুমি একদম ঠিক কথা বলেছ। আমি চাই না আর কোনো মানুষ বিনা অপরাধে শাস্তি পাক। দেখো না, আরেকটু হলেই তো আমারও সাজা হয়ে যাচ্ছিল। সোনাইয়ের কষ্টটা আমি বুঝি। থাক না মা, ওসব ভেবে তুমি আর প্লিজ মন খারাপ করে থেকো না। না না ফিরকি, আমি মন খারাপ করছি না। নীলাদ্রি বাবা, ওই চেকটার কি হলো? কাল চেকটা ড্রপ করার সময় আমি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। ওনার সঙ্গে আমার ভালো আলাপ আছে। আজকের মধ্যেই মনে হয় তোমার টাকাটা ট্রান্সফার করে দেবে। বাহ, তাহলে তো আর বেশি সময় নেই। আমরা বরং ওই কাজটা করে ফেরার সময় প্রমোটারের সঙ্গে দেখা করে বলবো যে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন। অনেক কাজ বাকি, সময় নষ্ট করার মতো সময় নেই। হ্যাঁ মা, মীনাক্ষী ম্যাডাম না একদম ঠিক বলেছেন। এটাই বোধহয় সঠিক সময় আমাদের এনজিওর কাজ শুরু করে দেবার। আর একবার যদি ওটা হয়ে যায় না, দেখবে কত মানুষের কর্মসংস্থান হচ্ছে। ইনফ্যাক্ট অনেক মানুষ না স্বস্তির শ্বাস ফেলবে। ঠিক, চারিদিকে এত বেকারত্ব আর সহ্য হচ্ছে না। ভালো ভালো ছেলেরা সব পেটের জ্বালায় নানা রকম খারাপ ধান্দার সঙ্গে জড়িয়ে পড়েছে। সবার মনের জোর তো আর আমাদের লাড্ডুর মতো নয়। তুই এটা লাখ কথার এক কথা বলেছিস লক্ষ্মী। ছেলেটা আমাদের কত কষ্টই না করেছে বল একটা সময়। তবু কোনোদিনও কোনো খারাপ কাজ করেনি। ও শুধু মনের জোরেই। তুমি একদম ঠিক বলেছো রানীমাসি। লাড্ডু কিন্তু এই বস্তিতে সব ছেলেদের ইন্সপিরেশন। फिरकी फिरकी देख काके नहीं एसছি। भाइयों और बहनों, अभी दिल थाम के बैठिए क्योंकि आप लोगों के सामने मैं पेश करने वाला हूँ टटना टना। আসুন স্যার। আহা মাস্টার, তোমাকে আজ কি সুন্দর দেখাচ্ছে গো। সত্যি ভাই, তোমাকে খুব ভালো লাগছে। চোখ ফেরানোই যাচ্ছে না গো। না না, তোর আমার ভাইয়ের দিকে কেউ নজর দিবি না। দিদি তুমিও না। তার মানে মামার ওপর শুধু একজনই নজর দিতে পারে, তাই তো? ছোট পি বলি। আচ্ছা মামা, তুমি এদিকে এসো এসো এসো, এখানে বসো বসো। আরে বাহ বাহ বাহ, এটা ঠিক না। যে মেকওভার করালো তাকে তোরা পাত্তাই দিচ্ছিস না ফিরকি? দিস ইজ নট রাইট। তার মানে তুমি মামাকে সেলুনে নিয়ে গিয়েছিলে? তা নয় তো কি, মামাকে জিজ্ঞাসা কর না। হ্যাঁ, আমি তো যেতেই চাইনি। লাড্ডু তো আমাকে টানতে টানতে নিয়ে গেল, আমার পাশে সারাক্ষণ দাঁড়িয়ে রইলো। আর এত পাজি ছেলে বলে কিনা আমার মামাকে সালমান খানের মতো চুল কেটে দাও। প্রমাণ হয়ে গেল যে এই যুগেও এত ভালো মানুষ হয়, তাই তো? হ্যাঁ, কি যে বলো না। আরে মামাকে চুল কাটাতে নিয়ে গেলাম বলছো, আর তা না ভালো মন। কোথায় কি দেখেছো? দেরি হয়ে গেল আমার। ভাই বেরোতে হবে, আমাকে ডিউটি আছে। ফিরকি চলি, টাটা টাটা, দেখা হবে পরে। দাঁড়াও তো, পাগলা একটা। আচ্ছা দিদি, তোমরা কি কোথাও বেরোচ্ছিলে? হ্যাঁ ভাই। ও, কোথায় যাবে? মামা, আমরা জেলে একজন কয়েদির সাথে দেখা করতে যাব। কয়েদি? হ্যাঁ ভাই, রুদ্রবাবুকে খুনের অভিযোগে সোনাই বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সবাই ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ঘটনার দিন সোনাই নাকি ওখানেই ছিল, কিন্তু সোনাইয়ের বোন কদিন আগে এসে জানিয়েছে সোনাই রুদ্রবাবুকে খুন করেনি। সোনাইকে টাকার লোভ দেখিয়ে রাজি করানো হয়েছে এই মিথ্যে বয়ান দেওয়াতে। কি হয়েছে মামা, তুমি হাসছো যে? হাসছি এই অদ্ভুত লুকোচুরির খেলা দেখে।
এই যেন এক ম্যাজিক শো। চোখের পলকে ম্যাজিশিয়ান আসল তাসটা তুলে নিয়ে নকল তাসটা তুলে ধরছে দর্শকদের সামনে, আর দর্শকরা তার কথার জাদুতে, হাতের কায়দায়, আলোর মায়ায় সেটাই বিশ্বাস করছে। স্যার আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। নীলাদ্রি, আমি বলতে চাইছি অপরাধ জগতের এই রঙ্গমঞ্চে এক ম্যাজিক শো চলছে। ড্রাগ পাচার করছে একজন, আর আরেকজন তার সাজা হিসাবে জেল খাটছে। খুন করছে একজন, আর টেনে হিচড়ে নিয়ে আসা হচ্ছে আরেকজনকে, আর তার সাজা পাচ্ছে অন্য আরেকজন, আর সেটাকেই সত্যি বলে বিশ্বাস করানো হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো যে যে খুনের জন্য সাজা পাচ্ছে মানে সোনাই সামন্ত, ও আসল অপরাধী নয়? আলবাত নয়। সোনাই নিজেকে শেষ করে দিতে পারে, কিন্তু রুদ্রবাবুকে কখনোই খুন করতে পারে না। কেন মামা, তুমি এ কথা কি করে বলছো? হ্যাঁ বলছি, কারণ সোনাই কোনো এলিতেলি গুন্ডা নয়। ও রুদ্রবাবুর ডান হাত ছিল। রুদ্রবাবু সোনাইকে বিশ্বাস করতো, আর সোনাইও রুদ্রবাবুকে ভালোবাসতো। সোনাই রুদ্রবাবুর লয়াল একজন বন্ধু ছিল। এটা কি করে সম্ভব? এখানে তো ফান্ডের পুরনো একটা হিসেবও মিলছে না। রোমা তো আমাকে সম্পূর্ণ অন্য একটা হিসেব দেখিয়েছিল। What the hell? সর্বনাশ! ভাস্করদা তো নিজেই ফাইল নিয়ে বসে পড়েছে। রোমা, হ্যাঁ ভাস্করদা, এসব কি দেখছি আমি? কি দেখছো? নাটক করছো নাকি না জানার ভান করছো? কোনটা? ওমা, এ কি কথা? নাটক করবো কেন? আর না জানারই বা ভান করবো কেন? তোমার সঙ্গে কি আমার ভান করার সম্পর্ক? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি দেখছো। কিসের ফাইল ওগুলো? ফান্ডের। তুমি আমাকে এক হিসেব দিয়েছো, আর এখানে আরেক রকম হিসেব। এতগুলো টাকা, কোটি কোটি টাকা আমি স্কুল, হসপিটাল, বস্তির উন্নয়নের জন্য দিলাম, তার কোনো ফলো আপই দেখতে পাচ্ছি না। What the hell? মিডিয়া যে আমার নামে কাদা ছিটাচ্ছে, তার মানে সেটা মিথ্যে নয়। এতগুলো টাকার হিসেব কোথায়? তুমি কি আমাকে সন্দেহ করছো ভাস্করদা? সন্দেহ করছি না, প্রশ্ন করছি। পার্টি ফান্ডের এই কোটি কোটি টাকা কোথায় গেল? টাকা তো আর হাত পা নেই যে নিজে থেকে কোথাও চলে যাবে। কোন কোন খাতে ব্যয় হয়েছে সেগুলো আমায় জানতে হবে রোমা। ও গড, কি করি এখন? ভাস্করদা যেভাবে চেপে ধরেছে। কি হলো রোমা, চুপ করে আছো কেন? বলো। তুমি জানো না যে আমার উপরে কতটা প্রেশার? আমাকে একা হাতে সবটা সামলাতে হয়। কিভাবে হুট করে আমাকে জবাবদিহি করলে আমি কি করে তোমাকে সবটা জানাবো বলো তো প্রপারলি? আমি তো বলছি আমি তোমাকে জানাবো, বাট আই নিড সাম টাইম। একটু সময় দাও আমাকে। তার মধ্যে রিসেন্টলি আমাদের বঙ্গসেবা পার্টিতে তো একটা মস্ত বড় লসও হয়ে গেছে, তাই না? কিসের লস? ও বাবা, মলয়দা যে পার্টি ছেড়ে চলে গেল সেটা আমাদের জন্য লস নয়? রোমা, তার সঙ্গে টাকার কি সম্পর্ক? বারে, টাকার সম্পর্ক নেই বলছো? এমনি এমনি কি মলয়দা বঙ্গসেবা পার্টি জয়েন করেছিল? কতগুলো টাকা ইনভেস্ট করেছিল বলো তো? তোমার কি মনে হয় সেই টাকাগুলো ফেরত না নিয়ে এমনি এমনি পার্টি ছেড়ে চলে গেল? মলয়দাকে একটা লায়ন অ্যামাউন্ট আমাকে ফেরত দিতে হয়েছে। এছাড়া তো আরও কত ঘটনা, কত কি ঘটেইছে। একটা অ্যাকাউন্টেন্ট পর্যন্ত নেই ভাস্করদা যে সে প্রপার হিসেব রাখবে। সবটা আমি একা হাতে সামলেছি। না, আমার তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমিও তো মানুষ, হতেই পারে হয়তো আমার হাত দিয়েও কোনো ভুল ত্রুটি হয়ে গেছে ভাস্করদা। আমি তো তোমাকে বলছি আমি সব হিসেব তোমাকে দিয়ে দেবো, খালি একটু সময় দিতে হবে আমাকে। এই সময় দিতে দিতে আমি ক্লান্ত। আমাকে তো কেউ সময় দেয় না রোমা। একটা খুঁত পেলে মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। আর আজ তুমি অ্যাকাউন্টেন্টের দোহাই দিচ্ছ। অ্যাকাউন্টেন্ট নেই কেন? কারণ তুমি তাকে ছাড়িয়ে দিয়ে নিজের হাতে সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলে। কাজেই ইউ আর আনসারেবল টু দিস রোমা। তোমাকে এর উত্তর দিতে হবে। এই কোটি কোটি টাকা গেল কোথায়?
না, ব্যাপারটা জাস্ট ঘোরালো হয়ে গেছে। সোজা পথে আর এই বিপদ থেকে বেরোতে পারবি না রোমা, অন্য রাস্তা ভাবতে হবে, অ্যাবসলিউটলি ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ স্যার, সোনাইয়ের বোন মিতালিও আমাদেরকে সেই কথাই বলেছিল যে সোনাই নাকি কাকার খুব ক্লোজ। স্যার আপনি তো জানেনই যে মানুষের প্রায়োরিটি খুবই ফ্লুইড হয়, সময়ের সাথে সাথে সেটা বদলে যায়। আজ যে কাছের সে আবার পরে পরিস্থিতির চাপে দূরেও চলে যেতে পারে, তাই না? কি বলতে চাইছো তুমি? আমি মানছি যে সোনাই কাকার খুব ক্লোজ ছিল, কিন্তু এমনও তো হতে পারে যে পরিস্থিতির চাপে টাকার লোভে সোনাই কাকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হতেই পারে না। পারে না? না, পারে না নীলাদ্রি। নীলাদ্রি, আমি এতগুলো বছর জেলে থাকার পর আর কিছু বুঝি আর না বুঝি ক্রিমিনালরা কিভাবে ফাংশন করে, তাদের কার কতদূর দৌড় সেটা বুঝতে পেরেছি। আর সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি, সোনাই রুদ্রবাবুকে খুন করতে পারে না। দেখো নীলাদ্রি, আমি যতদূর জানি সোনাইয়ের সাথে রুদ্রবাবুর একটা অনেক দিনের সম্পর্ক ছিল, আর সেই জায়গা থেকে সোনাই তো তাহলে এরকম সুযোগ আগেও পেয়েছে। আর তখন যখন সোনাই এই কাজটা করেনি, তাহলে এখনও ও নির্দোষ। নীলাদ্রি, আমি মানছি মানুষের প্রায়োরিটি ফ্লুইড, তার সাথে সাথে মানুষ লয়ালও তো, তাই না? মানুষের মতো লয়াল প্রাণী এই পৃথিবীতে আর একটাও নেই। মানুষ যেমন লয়ালও হতে পারে, ঠিক তেমন বিশ্বাসঘাতকও হতে পারে। তাই মানুষকে নিয়েই তো কাব্য, সাহিত্য, শিল্প। মানুষ ঠিক যতটাই রুষ্ট ততটাই পূর্ণ। যাকগে, এইসব দার্শনিক কথাবার্তা বাদ দাও। তোমরা এবার সবাই মিলে সোনাইয়ের কাছে যাও, দেখো ওখানে যদি নতুন করে কিছু তোমরা জানতে পারো। হ্যাঁ মামা, আর যে করেই হোক সোনাইয়ের সাথে আমাদেরকে একবার দেখা করতেই হবে। ওর থেকে আমরা জানতে পারবো যে সেদিন ওকে ফোন করে টাকা দেওয়ার কথাটা কে বলেছিল। আর একবার যদি এটা জানতে পারি না, তাহলে অনেকটা অন্ধকার কেটে যাবে। ফিরকিরা তো সোনাইয়ের কথা ভাবছে, কিন্তু রোমা ম্যাডামের কথাটা ওদেরকে একবার জানিয়ে রাখা উচিত। উনি যদি আমাকে মিথ্যে বলে অন্য কোনো ছক কষেন। আরে এসো না, তুমি এত এই মধুজা, তুই এখানে? হ্যাঁ, কি করব বলতো? একজনের একটা বিশেষ অনুরোধ রাখতে আমাকে সকাল সকাল এখানে ছুটে আসতে হলো। বিশেষ অনুরোধ? কার অনুরোধ? দাঁড়া বলছি। কি গো, তুমি বাইরে কেন? আসো, ভেতরে আসো। এসো, ভেতরে এসো। ওরে বাবা, দেখেছিস? এখন লজ্জায় তো মাথা তুলতে পারছে না। অথচ সকাল থেকে ছোট পিমনি আমাকে একটাই অনুরোধ করছে, যাতে আমি আপনার সাথে একবার ওর দেখা করিয়ে আনছি। যা, কথাটা যখন এখন বলাই হলো না, তাহলে পরে ফিরকিকে বলতে হবে। তুমি না এটা খুব ভালো করেছো মধুজা। আর ছোট পিমনি, তোমার আর লজ্জা পেতে হবে না। মধুজা, আমরা একটা জরুরি কাজে বেরোচ্ছি। তুমি বরং মামা আর পিমনিকে নিয়ে ওই যে মধুবন পার্ক আছে না, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসো। একদম। আরে এটা তো আমার প্ল্যানের মধ্যেই ছিল। মধুজা, ওদের মধ্যে আর কাবাব মে হাড্ডি হোস না, ওদেরকে একটু স্পেস দে। ও প্লিজ, এইটুকু বুদ্ধি আমার আছে। তুমি ঠিকই বলেছ ভাস্করদা, একদম ঠিক বলেছ। দায়িত্ব যখন আমার ছিল, তখন কৈফিয়তটাও তো আমাকেই দিতে হবে। আর সেটা যখন আমি দিতে পারছি না, তাই নিজের সমস্ত দোষ স্বীকার করে আমি বঙ্গসেবা পার্টি থেকে রিজাইন করছি। হ্যাঁ ভাস্করদা, আর কেউ না জানুক, ঈশ্বর জানেন যে আজ পর্যন্ত আমি বঙ্গসেবা পার্টির সাথে কোনো রকম কোনোদিনও অসততা করিনি। আমি আমার জীবনের সর্বস্ব তোমাকে দিয়েছি, শুধু তোমাকে নয়, তোমার পার্টির জন্য দিনরাত এক করে দিয়েছি। সে আমার দিকে তুমি আঙ্গুল তুললে সন্দেহ। আমাকে ক্ষমা করো ভাস্করদা, কিন্তু এত অসম্মানিত হয়ে এরকম সন্দেহের বোঝা কাঁধে নিয়ে আমি এখানে কাজ করতে পারবো না। রোমা, তুমি রাগ করো না প্লিজ। তুমি বুঝতে পারছো না আমার। রাগ করছি না ভাস্করদা, রাগ আমি করছি না। তবে হ্যাঁ, অভিমান হয়েছে জানো তো।
আমি তো আমার জীবনের সর্বস্ব তোমাকে দিয়েছি, চিরটা কাল তোমার সাপোর্ট সিস্টেম হয়ে থেকেছি। সেই তুমি যদি আজ আমাকে অবিশ্বাস করো, তাহলে আর একসাথে কাজ করার তো কোনো মানেই থাকে না, তাই না ভাস্করদা? আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি ছিল তোমার বিশ্বাস। আমি সবসময় জানতাম আর যাই হয়ে যাক না কেন তুমি আমাকে বিশ্বাস করো আর করবেও। সেটাই যখন আজ থাকলো না, তখন তো আর এসবের কোনো মানেই হয় না, তাই না? রোমা, সরি, আমি 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 কথাগুলো ওভাবে বলতে চাইনি। আসলে একের পর এক যা যাচ্ছে আমার উপর দিয়ে, আমি না কিছু বুঝে উঠতে পারছি না। একদিকে ভোট, তার উপর বাড়ির এই অবস্থা, আমি পেশেন্স লুজ করছি। রোমা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি দেখো, এই মুহূর্তে তুমি আমার একমাত্র ভরসা, তুমি ছাড়া আমি কাউকে বিশ্বাস করতে পারি না। ভেবেছিলাম নীলাদ্রিকে সামনের ইলেকশনে দাঁড় করাবো, আমার উত্তরাধিকারী করব, সব দায়িত্ব ও নেবে, কিন্তু কই হলো না, সেখানেও হেরে গেলাম। চিন্তা করো না ভাস্করদা, তোমার অবর্তমানে সব দায়িত্ব তো আমিই নেব, আর সেই সময়ে খুব বেশি দেরি নেই। এত সহজে হেরে গেছি বললে তো চলবে না ভাস্করদা। আমার কাছে না একটা উপায় আছে, একটা আইডিয়া আছে। লক্ষ্মীকে ফোরফ্রন্ট থেকে সরিয়ে তুমি ফোরফ্রন্টে এসে লক্ষ্মীকে হারানোর একটা জব্বর আইডিয়া আছে। কি আইডিয়া? দেখো, ওদের এখন দাবি কি? বেকারদের চাকরি আর বস্তি উন্নয়নের ব্যাপার, তাই তো? মূলত এই দুটোই প্রধান। হ্যাঁ, তো আমি না বেশ কিছু ছেলেমেয়ের নাম শর্টলিস্ট করছি। তুমি একটা কাজ করো, তুমি তাদের 100 দিনের একটা কাজে ইনভলভ করে দাও। আর রাজারহাটে আমাদের শপিং মলের জন্য যে বিল্ডিংগুলো অলরেডি তৈরি রয়েছে, বস্তি থেকে কিছু লোকজনকে আমি ওখানে শিফট করিয়ে দিচ্ছি। তাহলে দেখো, মোটামুটি ওদের দুটো কন্ডিশনই কিন্তু আমরা ফুলফিল করতে পারছি, তাই না বলো? বাহ, এ তো দারুণ আইডিয়া। আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, এক্ষুনি কাজে নেমে পড়তে হবে। হ্যাঁ ভাস্করদা, হ্যাঁ, কাজ তো আজ থেকেই শুরু হবে, তবে তোমার পতনের। এবার আমি যে দাওটা মারবো, তাতে একদিকে তুমি তোমার পরিবারকে হারাবে, আর একদিকে তোমার সন্তানের হাতেই তোমার মৃত্যু হবে। আমার প্রতিহিংসা পরিপূর্ণ হবে। এটা কি হলো বলো তো? সোনায়ের সাথে তো ওরা দেখাই করতে দিল না। যারা স্ক্যাম করে সোনাকে এখানে পাঠিয়েছে, তারা যে সিকিউরিটির ব্যবস্থা করবে সেটা তো জানা কথা, যাতে সোনাইয়ের সঙ্গে দেখা করে কেউ আসল সত্যিগুলো বের না করতে পারে। এগুলো আমাদের আগে ভাবা উচিত ছিল। কিন্তু এখন উপায় দেখো, যে করেই হোক সোনাইয়ের সাথে কিন্তু আমাদের দেখা করাটা খুব জরুরি। যতক্ষণ না ওর সাথে আমরা দেখা করতে পারছি, আমরা তো কিছুতে শিওর হতে পারছি না যে এই সমস্ত কিছুর পিছনে কে আছে। কিন্তু ফিরকি, তুমি এতটা সিউরিটি কি করে দিতে পারছো যে সোনাই সব কিছু সত্যি কথা বলবে? বলবে নীলাদ্রি, যখন ও জানতে পারবে যে যে টাকার জন্য ওই বোঝা বয়ে বেড়াচ্ছে, সে টাকা তো এখনো মিতালির হাতে এসে পৌঁছায়নি। তখন ও সত্যি কথাটা বলতে বাধ্য হবে। হ্যাঁ, আমাদের অন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে। যাকে তোমরা এখানে দাঁড়াও, আমি একটা জলের বোতল নিয়ে আসছি। লক্ষ্মী মাসি,